নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর কভার করব। চলুন প্রথমে এই যে ক্রুড অয়েল সেটা দিয়ে শুরু করা যাক। এইখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি কি বলছেন। তিনি এই কথাই বলেছেন যে বর্তমানে ক্রুড অয়েলের এত সংকটের মধ্যেও আমাদের ইন্ডিয়া সেরকম বড় একটা প্রবলেম হচ্ছে না। কি কারণে? কারণ আমাদের ইন্ডিয়া ইতিমধ্যেই এই যে ইথানল ব্লেন্ডিং সেটা শুরু করে দিয়েছে। যদি ইথানল ব্লেন্ডিং এতদিনে শুরু না হতো তাহলে কিন্তু এই ক্রুড অয়েল এখানে আরো বড় চাপ দেখতে পাওয়া যেত। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী emphasized ethanol blending in petrol as a crucial step to lessen reliance on crude oil imports. আমরা বেশিরভাগই যে ক্রুড অয়েল সেগুলো বিদেশ থেকে আমদানি করে থাকি, আর এই ইথানল ব্লেন্ডিং ভারতে শুরু হয়ে যাওয়ার কারণে এই যে ক্রুড অয়েলের ইম্পোর্ট সেটা আমরা অনেকটাই কমাতে পেরেছি। এবং তারই সঙ্গে সঙ্গে এলপিজি নিয়েও অনেক কিছু নিউজ সামনে আসছে। যেমনটা গভর্নমেন্ট কিছুদিন আগে এটা ঘোষণা করে দিয়েছিল, যাদের বাড়িতে এই পিএনজি সাপ্লাই রয়েছে তারা এই যে এলপিজি সেটা অর্ডার করতে পারবে না। তো তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন প্রায় 6,000-এরও বেশি পিএনজি ইউজার যারা এই পিএনজি ইউজ করতে তার সঙ্গে সঙ্গে এলপিজির কানেকশনে ছিল, তারা তাদের এই যে এলপিজির কানেকশন সেগুলো সারেন্ডার করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে। তো এর ফলে কি হবে দেখতে পাচ্ছেন প্রায় 6,000 খানা এলপিজির যে গ্যাস সেগুলো বাঁচবে, এগুলো কিন্তু অন্যান্য জায়গায় আবার পৌঁছে দেওয়া যাবে। আর এটা গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু সামনে এসেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে গ্যাসের শর্টেজ সেটা অনেকটাই কমেছে। গভর্নমেন্ট কি করেছে, এতদিন তো এই যে ডোমেস্টিক সেখানে কোনো শর্টেজ দেখা যাচ্ছিলই না, কিন্তু এই যে কমার্শিয়াল সেখানে অনেক কিছু কমিয়ে দেওয়া হয়েছিল। তো সেখানেই গ্যাসের সাপ্লাই সেটা কিছুটা বাড়ানো হয়েছে। গভর্নমেন্ট ইনক্রিজ কমার্শিয়াল এলপিজি অ্যালোকেশন টু 70%। কোন কোন সেক্টরে বেশি বেশি দেওয়া হবে দেখতে পাচ্ছেন, এই স্টিল, টেক্সটাইল এবং অটোমোবাইল সেক্টর এইগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো এই সেক্টরগুলোকে প্রাধান্য দেওয়ার কারণ কি? কারণ এই সেক্টরগুলোতে স্পেশালাইজড হিটিং এর প্রয়োজন হয়, যেগুলো এই ন্যাচারাল গ্যাসের মাধ্যমে হিট করা সম্ভব নয়। তো সেই জন্য এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে যদি গ্যাসোলিনের কথা বলি, তো এই গ্যাসোলিন এটা কি? এটা এক ধরনের পেট্রোলের মতোই জিনিস বলতে পারেন। পেট্রোলেরও যা কাজ, এই যে গ্যাসোলিন এরও তাই কাজ। এখানে দেখতে পাচ্ছেন রাশিয়া কি করে দিয়েছে, রাশিয়া টু ইন্ট্রোডিউস ব্যান অন গ্যাসোলিন এক্সপোর্টস ফ্রম এপ্রিল 1st। তো 1 এপ্রিল থেকে রাশিয়া তাদের দেশে এই যে গ্যাসোলিন তৈরি হয় সেটা এক্সপোর্ট করা বন্ধ করে দিচ্ছে। আর এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সামনে এসেছে, মানে সরাসরি পুরো অফিসিয়াল নিউজ। আর কতদিন পর্যন্ত এই ব্যান থাকবে দেখতে পাচ্ছেন, এপ্রিলের 1 তারিখ থেকে এই ব্যান শুরু হচ্ছে। এপ্রিল, মে, জুন, জুলাই, মোটামুটি 4 মাস এই যে ব্যান সেটা কিন্তু লেগে থাকবে। আর কিসের কারণে রাশিয়া এই গ্যাসোলিনের এক্সপোর্ট বন্ধ করছে? কারণেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনেরও ক্রমাগত যুদ্ধ হচ্ছে, এবং সেই যুদ্ধে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন যে অয়েল ফেসিলিটি রয়েছে সেখানে অ্যাটাক করেছে। এবং দুদিন আগেই কভার করেছিলাম এই রাশিয়ার যে অয়েল এক্সপোর্ট সেখানে 40% ঘাটতি দেখা গেছে। মানে আগে ধরুন 100 ব্যারেল এই অয়েল এটা এক্সপোর্ট করতো, সেখানে মাত্র 60 ব্যারেল অয়েল এই রাশিয়া কিন্তু এক্সপোর্ট করতে পারছে। এই রাশিয়ার মতো দেশেও দেখতে পাচ্ছেন এই যে সমস্যা সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন গ্যাসোলিন এন্ড পেট্রোল আর দ্য এক্সাক্ট সেম ফুয়েল ইউজড ইন স্পার্ক ইগনিশন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনস, ডিফারিং অনলি ইন রিজিওনাল টার্মিনোলজি। কিছু কিছু জায়গাতে এটাকে গ্যাসোলিন বলা হয়, যেমন এই ইউএস, কানাডা, মেক্সিকো। এবং এই পেট্রোল কোথায় বলা হয়? আমাদের ইন্ডিয়া, তারপরে ইউকে, অস্ট্রেলিয়া এইগুলোতে। আর আমাদের ইন্ডিয়াতে কি এর কোনো প্রভাব পড়বে? এই গ্যাসোলিন যে রাশিয়া এক্সপোর্ট করা বন্ধ করেছে তার কোনো প্রভাব পড়বে না। কারণ দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া এই যে গ্যাসোলিন সেটা ইম্পোর্ট করেই না, কারণ আমাদের ইন্ডিয়াতেই রিফাইনারি রয়েছে, এবং সেই রিফাইনারিতেই এই যে গ্যাসোলিন সেটা কিন্তু তৈরি হয়ে যায়। তবে আমরা কিছু গ্যাসোলিন এক্সপোর্ট করে থাকি। তো এর ফলে কাদের লাভ হবে? এই যে রিফাইনারি গুলো রয়েছে এদের লাভ হবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা এই অয়েল এক্সপোর্ট করে থাকে বিদেশে সেই সমস্ত কোম্পানিগুলোর লাভ হবে। যেমন এর মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিও পড়ে। আর আমাদের ইন্ডিয়াতে পেট্রোল ডিজেলের যে দাম সেগুলো এখনো বাড়েনি। সরকার কি করেছে, এই যে এক্সাইজ ডিউটি সেটা কাট করে দিয়েছে। পেট্রোলেও 10 টাকা কাট করেছে, 13 টাকা ছিল সেখান থেকে 3 টাকা নিচ্ছে, এবং ডিজেলে 10 টাকা ছিল সেটা পুরো জিরো করে দিয়েছে। কিন্তু গভর্নমেন্ট তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন, উইল রিভিউ রেটস এভরি 15 ডে, মানে প্রতি 15 দিন অন্তর এই যে রেট সেটাকে কিন্তু রিভিউ করবে। এরপরে যদি ক্রুড অয়েলের দাম হঠাৎ করে খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু সরকার তাদের দিক থেকে এই পেট্রোল, ডিজেল এগুলোর দাম বাড়াতে বাধ্য হবে। খুব অল্প দিনেই এই তেলের দাম বেড়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারি 28 তারিখে এই ক্রুড অয়েল এই $68 পার ব্যারেলে ট্রেড করছিল। সেখান থেকে মার্চ 7-এ ক্রুড অয়েল সরাসরি এই 100-তে পৌঁছে গিয়েছিল। মানে 1 সপ্তাহের মধ্যেই বলতে পারেন এতটা বেশি ক্রুড অয়েলে বৃদ্ধি দেখা গিয়েছিল। এরপরে কথা বলবো গোল্ড। যদি আমরা এই গোল্ডের প্রাইস মুভমেন্টও দেখি, দেখতে পাচ্ছেন এই গোল্ড খারাপ পারফরমেন্সই দেখাচ্ছে, বরঞ্চ এই যুদ্ধের সময় গোল্ডে ভালো পারফরমেন্স দেখা যায়, কিন্তু তার উল্টো পারফরমেন্স কেন দেখতে পাওয়া যাচ্ছে? এখানে দেখতে পাচ্ছেন এই 1 মাসে কতটা পড়ে গেছে। যদি টপ লেভেল থেকে দেখেন প্রায়
14-15% কিন্তু পড়া রয়েছে। এবং যদি টপ লেভেল থেকে দেখেন, এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে এই যে গোল্ড, এটাই 18-20% পড়া। এই গোল্ড এর আগে কেন বাড়ছিল? কারণ বিভিন্ন দেশের যে রিজার্ভ ব্যাংক গুলো রয়েছে তারা এই গোল্ডটাকে রিজার্ভ করে রাখছিল, কিন্তু এখন অনেক দেশ তাদের রিজার্ভ ব্যাংক থেকে এই গোল্ডগুলোকে ছাড়তে শুরু করে দিয়েছে। আর তার পরিবর্তে কি কিনছে? বর্তমানে এই যে ডলার, সেটাকে কিনছে। সেই জন্য দেখবেন এই যে ডলার, যেটা কিছুদিন আগে 96 ট্রেড করছিল, সেটা এখন এই 100-র উপরে উঠে গেছে। এবং সেরকমই একটা দেশের নাম সামনে আসছে যারা একটা বড় ধরনের গোল্ড বিক্রি করেছে। এখানে দেখতে পাচ্ছেন রাশিয়া সেলস গোল্ড বার্স ফর ফার্স্ট টাইম ইন 25 ইয়ার্স, মানে 25 বছর ধরে এই যে গোল্ড সেগুলো রিজার্ভ করছিল, কিন্তু 25 বছর পরে এই যে গোল্ড সেগুলো বেচতে হয়েছে রাশিয়াকে। কিসের কারণে? দেখতে পাচ্ছেন ফান্ড বাজেট ডেফিসিট। এই যুদ্ধের কারণে রাশিয়ার যে ইকোনমি তার অবস্থা খুব খারাপ, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে মিলিটারি, সেখানেও কিন্তু হাই স্পেন্ডিং করতে হচ্ছে। তো এই সমস্ত কিছুতে টাকা জোগাড় করার জন্যই রাশিয়াকে এই যে গোল্ড বার সেটা বিক্রি করতে হয়েছে। এটাই গোল্ড মার্কেটের জন্য কিন্তু খারাপ খবর, কারণ এই বিক্রি করার জন্য কি হলো, মার্কেটে কিন্তু এই যে সাপ্লাই সেটা অনেকটা বেশি বেড়ে গেল। এরপর আমাদের ইকুইটি মার্কেটও দেখতে পাচ্ছেন খুবই খারাপ পারফরমেন্স দেখাচ্ছে, এবং এর মাঝখানেও খারাপ খবর সামনে আসছে। দেখতে পাচ্ছেন এই যে গোল্ডম্যান স্যাচ তারা কি করেছে, এই যে নিফটির টার্গেট সেটা কমিয়ে দিয়েছে। এই খারাপ পারফরমেন্সের কারণেই কমিয়েছে। এর আগে দেখতে পাচ্ছেন এই গোল্ডম্যান স্যাচ আমাদের এই নিফটির টার্গেট দিয়েছিল 29,300, কিন্তু যেহেতু বর্তমানে মার্কেটে খুব বেশি প্রেসার দেখতে পাওয়া যাচ্ছে, সেই কারণে নিফটির টার্গেট কতটা কমিয়ে দিয়েছে দেখুন, এই 25,900 টার্গেট দিচ্ছে বর্তমানে। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে মার্কেটের রেটিং সেটাও কমিয়ে দিয়েছে। ইন্ডিয়ার জন্য দেখতে পাচ্ছেন এই ওভারওয়েট রেটিং দিয়েছিল, মানে বেশি করে কিনতে বলছিল, সেখান থেকে এখন মার্কেট ওয়েটের রেটিং দিয়েছে। কিসের কারণে দিচ্ছে? দেখতে পাচ্ছেন সাইটিং এ লেস অ্যাট্রাকটিভ রিস্ক রিওয়ার্ড সিনারিও কম্পেয়ার টু নর্থ এশিয়ান মার্কেট, মানে নর্থ এশিয়ান যে মার্কেটগুলো রয়েছে সেখানে ভালো সুযোগ রয়েছে, এরকমটাই মনে করছে গোল্ডম্যান স্যাচ। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এনার্জি শক, মানে ক্রুড অয়েলের এত দাম বেড়ে গেছে, আমরা এই ক্রুড অয়েলের উপর প্রচুর নির্ভরশীল, এটাও একটা কারণ হিসেবে তারা উল্লেখ করেছে। এরপরে কথা হলো বুলেট ট্রেন। তো এই বুলেট ট্রেনের যে প্রকল্প সেটা আস্তে আস্তে পিছিয়েই যাচ্ছিল, তবে এবার এই প্রকল্পের কাজ কিছুটা এগিয়েছে। তো এই বুলেট ট্রেন তৈরি করার জন্য কিসের প্রয়োজন হবে? এই যে টানেল, সেটা তৈরির প্রয়োজন হবে, এবং এই টানেল তৈরি করতে একটা মেশিনের প্রয়োজন হয়। সেটা কি মেশিন? এই টানেল বোরিং মেশিন। দেখতে পাচ্ছেন এই ধরনের যে মেশিন, যেগুলো মাটি কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। তো এই মেশিনটা এতদিনে ইন্ডিয়াতে আসছিল না, কিন্তু সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন ভালো খবর সামনে চলে এসেছে। টানেল ডিগার্স ফর বুলেট ট্রেনস ফাইনালি অ্যারাইভ ইন মুম্বাই, মানে মুম্বাই এই যে টানেল ডিগার মেশিন সেটা চলে এসেছে। এবার এই টানেল খোঁড়ার যে কাজ সেটা শুরু হয়ে যাবে, অর্থাৎ এই বুলেট ট্রেন প্রকল্পের যে কাজ সেটা এক ধাপ এগোলো। এরপরে কিছু কোম্পানির ব্যাপারে কিছু নিউজ কভার করবো, যেমন রেলটেল কর্পোরেশন 3.27% এর আগের দিন পড়েছে, তবে কোম্পানির জন্য ভালো খবর আসছে। কি ভালো খবর? এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা এই KSWN 3.0 প্রজেক্টের জন্য 444 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। তো এটা নিশ্চয়ই কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। তারপরের কোম্পানি টাটা পাওয়ার কোম্পানি। এই কোম্পানিটা কি কাজ করে থাকে? মূলত রিনিউয়েবল সেগমেন্টে কাজ করে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে ইভি সেগমেন্টের জন্য ইভির যে চার্জিং স্টেশন সেগুলো তৈরি করে টাটা পাওয়ার কোম্পানি। এবং সেই ব্যাপারে কিছু নিউজ সামনে এসেছে। এই কোম্পানি দেখতে পাচ্ছেন এই 180 kW আল্ট্রা ফাস্ট ইভি চার্জিং স্টেশন লঞ্চ করে দিয়েছে। কোথায় করেছে? বর্তমানে এই যে মুম্বাই আহমেদাবাদ হাইওয়ে এটার উপরে করেছে। তো আস্তে আস্তে চারদিকে এই যে ফাস্ট চার্জিং ইভি স্টেশন সেগুলো কিন্তু ছড়িয়ে পড়বে। এর পরের কোম্পানি হচ্ছে আইচার মোটর। তো এই আইচার মোটরের বিভিন্ন যেমন 4 চাকা গাড়ি রয়েছে, মানে লরি রয়েছে, ট্রাক রয়েছে, তেমনি এই আইচার মোটর কিসের জন্য বিখ্যাত? এদের যে ব্র্যান্ড রয়েছে রয়্যাল এনফিল্ড, তার জন্য বিখ্যাত। তো এই আইচার মোটর এই রয়্যাল এনফিল্ডের আর একটা নতুন ব্র্যান্ড বা ব্র্যান্ডের ভেরিয়েন্টও বলতে পারেন, সেটা মার্কেটে লঞ্চ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড গেরিলা 450 অ্যাপেক্স এই যে মডেলটা রয়েছে এটাকে লঞ্চ করেছে, এবং কত টাকাতে লঞ্চ করেছে? এই 2.5 লাখ টাকাতে এই মডেলটাকে লঞ্চ করেছে। তো এই কোম্পানির পোর্টফোলিওতে আরো একটা মডেল যুক্ত হলো। এই গাড়িরও যদি বিক্রি বেশি হয়, সেটা কোম্পানির যে রেভিনিউ সেখানে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এরপরে সামনেই এই আমেরিকান মার্কেটেও বড় বড় আইপিও আসতে চলেছে। তো তার ব্যাপারে এই যে অ্যান্থ্রোপিক তারা কিছু তথ্য সামনে রেখেছে, যেমনটা দেখতে পাচ্ছেন অ্যান্থ্রোপিক আইপিও। তো এই কোম্পানি আইপিও আনার জন্য প্ল্যান করছে। কিসের জন্য আইপিও আনবে? কারণ অনেক কোম্পানি আইপিও আনে বাজার থেকে টাকা তোলার জন্য। দেখতে পাচ্ছেন কবে আসতে পারে আইপিওটা? অক্টোবরে আসতে পারে। অ্যামিড এআই রেস উইথ ওপেন এআই। তো এর একটা কম্পিটিটর রয়েছে ওপেন এআই। এই ওপেন এআই এর সঙ্গে টক্কর দিতে গেলে কি করতে হবে? এই অ্যান্থ্রোপিককে আরো অনেক নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে হবে, ব্যবসা বাড়াতে হবে, এবং সেই সমস্ত কিছু লঞ্চ করতে গেলে কিসের প্রয়োজন? এই টাকার প্রয়োজন। এবং সেই টাকা কোম্পানি কোথা থেকে পাবে? দেখুন বিভিন্ন উপায়ে টাকা কালেক্ট করা যায়, এবং তার মধ্যে একটা অপশন হচ্ছে আইপিও। তো এই অ্যান্থ্রোপিক তারা এই যে আইপিও এটা লঞ্চ করার ব্যাপারে কিন্তু নজর রেখেছে। এবং এই আইপিও সাইজ কত হতে পারে? দেখতে পাচ্ছেন অ্যান্থ্রোপিক আইস $60 বিলিয়ন আইপিও। তো 1 বিলিয়ন মানে এখন এই 9,500 কোটি টাকার কাছাকাছি। তো সেই হিসেবে দেখতে পাচ্ছেন এই যে $60 বিলিয়ন এটা কিন্তু অনেকটা বড় একটা অ্যামাউন্ট। আর শুধুমাত্র এই অ্যান্থ্রোপিক নয়, আরো আমেরিকান বড় বড় কোম্পানি সামনেই তাদের আইপিও নিয়ে আসতে পারে। যেমন তাদের মধ্যে এই এলন মাস্কের যে কোম্পানি
কোম্পানি রয়েছে স্পেস এক্স, এরও নাম সামনে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই স্পেস এক্স এরাই $75 বিলিয়ন একটা আইপিওর প্ল্যান করছে। এই কোম্পানি বিভিন্ন সেগমেন্টে কাজ করছে, এই স্পেস সেগমেন্টে কাজ করছে, তার সঙ্গে সঙ্গে রকেট লঞ্চার এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের তরফ থেকেও বড় বড় কন্ট্রাক্ট কিন্তু এই স্পেস এক্স পায়। তারপর যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস এরা প্রোভাইড করে থাকে, সেই স্যাটেলাইট গুলো কার মাধ্যমে এরা প্রতিস্থাপন করে, এই যে স্পেস এক্স রয়েছে এর মাধ্যমে প্রতিস্থাপন করে। এবং এটাই দেখতে পাচ্ছেন কোম্পানির বিগেস্ট মানি মেকার, যেটা কোম্পানির রেভিনিউ এর একটা বড় অংশতে যোগদান দেয়। তো এই সমস্ত কিছুতে আরো বেশি ইনভেস্ট করার জন্য এই স্পেস এক্স তারা একটা আইপিওর প্ল্যান সামনে রেখেছে। তারপরে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছিল, সেই ব্যাপারে অনেকদিন পর কিছু নিউজ সামনে এসেছে। যেমনটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল আপডেট। এই পীযূষ গোয়েল জি তিনি কি করেছেন, মিটস ইউএসটিআর। তো ইউএসটিআর মানে কি, এই আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ এই জেমিসন গ্রিয়ার এনার সঙ্গে দেখা করেছেন কিসের ব্যাপারে, রিভিউড দ্য নেক্সট স্টেপস ইন নেগোসিয়েশন ফর দ্য প্রপোজড ইন্ডিয়া ইউএস বায়োল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট। মানে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা প্রাথমিক পর্যায়ে ট্রেড এগ্রিমেন্ট হয়েছিল, তো সেই ব্যাপারে পরবর্তী নেগোসিয়েশনের জন্য এনারা দেখা করেছেন। খুব তাড়াতাড়ি এই ট্রেড ডিলের আরো আপডেট সামনে আসতে পারে। এরপরের কোম্পানি এইচডিএফসি ব্যাংক লিমিটেড। কোম্পানির একজন টপ ম্যানেজমেন্ট রেজিগনেশন দেওয়ার পরে এই স্টকে বড় প্রেসার এসেছে। দেখতে পাচ্ছেন এই এক মাসে প্রায় 14% কাছাকাছি ডাউন হয়েছে। কি কারণে পড়েছিল তো অনেকেরই জানা, এই অতনু চক্রবর্তী তিনি এক্সিট নিয়েছিলেন এবং এরকম বলে এক্সিট নিয়েছিলেন যে কোম্পানির ভেতরে যে কাজকর্মগুলো চলছে সেগুলো তার নৈতিকতার বিরুদ্ধে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি তারপরে কি করেছিল, মানে এইচডিএফসি ব্যাংক 3জন সিনিয়র এক্সিকিউটিভকে বরখাস্ত করে দিয়েছিল। এবং সেই সংক্রান্ত আরো কিছু খারাপ খবর সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই জেব্রিস, এই যে স্টক ব্রোকারটা রয়েছে, তার যে ক্রিস উড এই ব্যক্তি, তো এই ব্যক্তি কি করেছেন, এই এইচডিএফসি ব্যাংকের যে শেয়ার ছিল সেইগুলো সেল করে দিয়েছেন। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে এই যে ওয়েটেজ সেটা কমিয়ে দিয়েছেন। তো এটা ইন্ডিয়ার জন্য খারাপ ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে এই যে এইচডিএফসি ব্যাংক এটার জন্য খারাপ ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।